হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের হার্টনেস ডায়েরি চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। মসজিদের মাইকে ফজরে আজান হচ্ছে। একটু একটু করে ভোরে আলো ফুটতে শুরু করেছে। আকাশটা পরিষ্কার হচ্ছে। চারিদিকে আধার ভাবটা কেটে যাচ্ছে। রাত জাগা পাখিরা সব কিচিরমিচির শব্দ করে তাদের নিরে ফিরছে। আবার একদল পাখিরা নির্ছিরে উড়ে যাচ্ছে সেথায় যেথায় রয়েছে পর্যাপ্ত আহার। ভোরের নিস্তব্ধতা, শীতল হাওয়া, সঙ্গে নানা রকমের খাবার পাওয়ার আনন্দ সব মিলিয়ে ফুরফুরে মনে উড়ে যাচ্ছে। এই স্নিগ্ধ ভোরবেলাটা আনন্দের ঢেউ বয়ে নিয়ে এলেও কারো কারো জীবনে বয়ে নিয়ে আসে দুঃখের ঢেউ। চোখকে রূপান্তর করে নোনা পানির সাগর, বুকের ভেতরটা করে তোলে কষ্টের পাহাড়। কাউকে দেয় কিছু পাওয়ার স্বাদ, আবার কাউকে দেয় অতি প্রিয় কিছু হারানোর বেদনা। খানিকক্ষণ আগেই ফারজানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্বল চোখের পাতা দুটো চিরতরে বন্ধ করে নেন। চিরকালের জন্য বন্ধ করেন তার মুখ। এই মুখ দিয়ে আর কখনো কথা বেরোবে না, কখনই রাগ করে দুটো মন্দ কথা শোনাবে না, আর কখনো সুমনা ভুল করলে চোখ রাঙাবেন না ফারজানা। হাত উঠিয়ে মাথা বুলিয়ে দিতে পারবেন না আর কোনোদিন। আজকের পর থেকে মা নামক নিঃস্বার্থ ভালোবাসাটুকু হারিয়ে গেল সুমনার জীবন থেকে। আবদারের ঝুলিটা হারিয়ে গেল। আর কখনো সুমনা তার অতি মন খারাপের কথাগুলো মায়ের কাছে বলতে পারবে না। বুকের ভেতরটা অস্থির হয়ে উঠলে মায়ের কোলে মাথা রেখে মনটাকে স্বস্তি মেলাতে পারবে না। সেই থেকে হামাও করে কাঁদছে সুমনা। কিছুতেই তাকে থামানো সম্ভব হচ্ছে না। স্বামীর অন্য কাজে ব্যস্ত। সাদাদা একা পারছেন না সামলাতে। তিনি নিজেও খুব ভেঙে পড়ছেন তার প্রিয় বান্ধবীর চলে যাওয়াতে। তবুও তিনি মনকে শক্ত করে সুমনাকে সামলে যাচ্ছেন। খবর পেয়ে রওনা দিয়েছেন রফিকুল্লাহ এবং সানিম। হঠাৎ সুমনা শান্ত হয়ে গেল, চোখ দূরে বুঝে নিল। এখন আর কাঁদছে না সে, তার কাঁদার কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না। সাথে পেছন ফিরে তাকাতেই দেখতে পেলেন মেঝেতে পড়ে আছে সুমনা। তার কাছে কি কয়েকবার ডেকেও কোনো সারা শব্দ পেলেন না তিনি। ধারে কাছে সামিনও নেই। একটা পিচ্ছি ছেলেকে ডেকে তাকে পাঠালেন সামিনকে খবর দিতে। কয়েক মিনিট পরে দ্রুত ঘরের ভেতরে এলো সামিন। সুমনা কিভাবে দেখিয়ে জিজ্ঞেস করল, সুমনার কি হয়েছে মা? অচেতন হয়ে পড়েছে বোধ হয়। ধর তো, ধরে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দে। মেঝে থেকে পাজা কোলে তুলে সোজা ঘরের দিকে নিয়ে গেল। ঘর বাড়ি ভরা মানুষ গম গম করছে। প্রত্যেক ঘর, বারান্দা, উঠান, কোথাও একটু ফাঁকা জায়গায় নেই। সুমনার ঘরে গিয়ে ওকে শুয়ে দিল। কয়েকজন প্রতিবেশী মহিলা এসে সুমনার মাথায় পানি ঢালছে। এখানকার সমস্ত কার্যক্রম শেষ। সব কিছু যেন খুব দ্রুত শেষ হলো। সবাই নিজ নিজ বাড়িতে চলে গিয়েছে। রফিকুল্লাহ, সাজদা, সানিম ড্রয়িং রুমে মন মরা হয়ে বসে আছেন। ঘড়িতে প্রায় 12টা বেজে গিয়েছে, কিন্তু এখনো কারো কিছু খাওয়া হয়নি। স্বামীনকে জাপটে ধরে সেই থেকে কাঁদছে শোভনা। অনেক রকম সান্ত্বনা দিচ্ছে, তবুও কাজ হচ্ছে না, থামছেই না। চোখের পাতা দুটো ফুলে বালিশের মতো হয়ে গিয়েছে। নাক মুখ লাল হয়ে গিয়েছে। অতিরিক্ত চিৎকার করার কারণে গলার শ্বাস অস্পষ্ট এবং নিচু হয়ে গিয়েছে। কাছে থেকে বোঝা মুশকিল যে সে কি বলছে। স্বামীর পিঠে হাত বুলিয়ে দিয়ে আদরি গলায় বলল, এতবার করে বারণ করছি তবুও কেঁদেই যাচ্ছ সুমনা। দেখো, এরপর যখন প্রচণ্ড মাথা ব্যথা শুরু হবে তখন কিন্তু একদমই মাথা টিপে দিব না। সুমনা কেঁদে কেঁদেই উত্তর দিল, আমাকে সবাই একা করে দিল। এক এক করে সবাই হারিয়ে গেল আমার কাছ থেকে। আমি কখনো ভাবিনি সবার মতো মাও আমায় একা ফেলে চলে যাবে। আমার মা এটা করতে পারে না, এইভাবে আমায় ফেলে চলে যেতে পারে না। আমি কি নিয়ে বাঁচবো বলো তুমি? আজ তো আমি পুরোপুরি এতিম হয়ে গেলাম। আল্লাহ কেন আমায় নিঃস্ব করে দিল? মানুষের জন্ম হলে মৃত্যু অবশ্যই হবে, কারণ এটাই সত্যি। এর চেয়ে আরও কোনো বড় সত্যি নেই। তোমাকে সত্যিটা মানতে হবে। যতই দুঃখজনক হোক না কেন, এটা সবাইকে মেনে নিতে হয় এবং হবে। পৃথিবীতে কারো অভাব কেউ পূরণ করতে পারে না, বিশেষ করে বাবা মায়ের অভাব। আমাদের যার অভাব, শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া অন্য কারো ক্ষমতা নেই অভাবটা পূরণ করার। তবে আমি তোমাকে এতটুকুই বলবো, তুমি কখনো ভেবো না যে তুমি একা বা তোমার পাশে কেউ নেই।
আমার পরিবারে এবং আমি সবসময় তোমার পাশে আছি এবং থাকবো। অন্যরা মুখ ফিরিয়ে নিলেও আমি থেকে যাব তোমার হাত ধরে। আমার মাকেও চাই। আমি মাকে ছাড়া ভালো থাকতে পারবো না। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। মা ছাড়াই আমার দুনিয়াটা পুরোই অন্ধকার। তুমি মাকে এনে দাও। মা আমায় কিচ্ছু না বলে কেন চলে গিয়েছে, তার জবাব চাই আমি। কেন আমার সাথে এমনটা করলো আমি জানতে চাই মায়ের কাছে। তুমি বুঝেও কেন অবুঝের মতো জেদ করছো সুমনা? আল্লাহ যা ভালো বুঝেছেন তাই করেছেন। এতে তোমার, আমার, এমনকি আমাদের সকলের সন্তুষ্ট হওয়া উচিত। বুঝতে চাইছো না কেন? তুমি মাকে এনে দাও। তোমরা সবাই মিলে আমার মাকে আমার কাছ থেকে সরিয়েছো, ওই মাটির নিচে লুকিয়ে রেখে এসেছো। আমি কি দেখিনি ভেবেছো? কি ভেবেছো তোমরা? আমি ওখান থেকে মাকে তুলে আনবো আমার কাছে। পাগলামি করো না তো, মুখটা বন্ধ রাখো আর চোখ থেকে পানি কম ফেলো। তুমি না এত ভালোবাসো মাকে, তবে কেন তাকে দুঃখ দিচ্ছ? তুমি কি জানো না তোমার এই কান্না মাকে কতটা দুঃখ দিচ্ছে? কি করব আমি? মা নেই, ভাতে দম বন্ধ হয়ে আসছে আমার। একটু শান্ত হও, চুপ করে বিশ্রাম নাও, দেখবে ভালো লাগবে। আলগোছে সুমনাকে শুয়ে দিল। দরজার বাইরে সানিম এসে ডাকাডাকি করছে। চট করে উঠে গিয়ে দরজা খুলে জিজ্ঞেস করলো সামিন, কি হলো, এভাবে ডাকাডাকি করছিস কেন? বাবা তোমাকে ড্রয়িং রুমে ডাকছে। তুই যা, আমি আসছি। সানিম চলে যেতেই এক নজর সুমনার দিকে দেখে বেরিয়ে গেল সামিন। ড্রয়িং রুমে গিয়ে রফিকুল্লাহ পাশে বসতেই তিনি বললেন, এখানকার যা কার্যক্রম ছিল সেসব তো সম্পূর্ণ হয়েছে। এবার আমাদের ফিরে যাওয়া উচিত। এখানে থাকলেই সুমনা পাগলামি করবে, নিজেকে সামলাতে পারবে না। তার চেয়ে ফিরে যাওয়াটাই ভালো মনে হচ্ছে। তুমি কি বলো? তুমি যেটা ভেবেছো সেটাই ভালো বাবা, সুমনাকে শান্ত করা যাচ্ছে না। তাহলে তোমরা তৈরি হও, আমি মসজিদের ইমামের সঙ্গে কথা বলে আসছি। ঠিক আছে বাবা। রফিকুল্লাহ বাইরে চলে গেলেন। সামিন সাথীদের কাছে বসে বলতে শুরু করলেন, দেখো মা, তুমি তো বড়, অন্তত তুমি তো একটু বোঝার চেষ্টা করো। এভাবে কান্নাকাটি করে কি লাভ হবে বলো তো? মা খুব আদরের ছিল তোমার কাছে, সেটা শুধু তুমি নাও, আমরাও সবাই জানি। কিন্তু মা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে সুমনার কি হবে ভেবে দেখেছো একবার? এই মুহূর্তে তোমাকে শক্ত হয়ে ওকে সামলাতে হবে মা। আমার ভালো ঠেকছে না স্বামী। আমি ওই মেয়েটার মুখের দিকে তাকাতে পারবো না। আমার সেই সাহস নেই রে বাবা। তোমরা সবাই মিলে যদি এমন করো তাহলে তো খুবই মুশকিল। যাই হোক, বাবা কি বলে গেছে শুনেছো তো? জলদি তৈরি হয়ে নাও মা। আর দুদিন থাকি আমি আর সুমনা, তোরা চলে যা। সুমনার চেয়েও বেশি অবুঝ তুমি মা। তাড়াতাড়ি গিয়ে সবকিছু গুছিয়ে নাও, নয়তো বাবা এসে এভাবেই বসে থাকতে দেখলে কিন্তু রাগ করবে। কিছুটা রাগ নিয়ে উঠে চলে গেল সামিন। সাথেদা ঘরে গিয়ে সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিলেন। সুমনাকে বলেও লাভ হবে না, তাই সামিন নিজেই সুমনের ব্যাগ গুছিয়ে নিল। রফিকুল্লাহ ফিরে এসে সবাইকে তাড়া দিলেন বেরোনোর জন্য। আস্তে ধীরে সবাই বেরিয়ে গেল ঘর থেকে, কিন্তু সুমনা বেরোতে যাচ্ছে না। খুব চিৎকার চেঁচামেচি করছে। সামিন রেগে গিয়েও নিয়ন্ত্রণ করছে নিজেকে। সুমনা হাত দুটো ধরে সামিন বলল, দুদিন পর তো আমরা আবারও আসবো সুমনা। তাহলে আমি থেকে যাই, দুদিন পর তোমরা এসো। তা হয় না বাকি, তুমি একা একা কি করে থাকবে বলো? আমার সঙ্গে আমার মা থাকবে। এতক্ষণ ধরে বুঝিয়ে যাচ্ছি তোমাকে, তবুও তুমি কিচ্ছু বোঝার চেষ্টা পর্যন্ত করছো না সুমনা। বাবা মা সবাই বাইরে অপেক্ষা করছে দাঁড়িয়ে আমাদের জন্য। তুমি যাও, আমি যাব না। সামিন কোনো কথা না বলে সোজা গিয়ে সুমনাকে কোলে তুলে বাইরের দিকে হাঁটা দিল। সানিম গাড়ির দরজা খুলে দিতেই ভেতরে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল, যাতে যত চেষ্টা করেও বেরোতে না পারে সুমনা। রফিকুল্লাহ, সাথেদা, সানিম তারা সবাই এক গাড়িতে উঠলেন। সানিম গিয়ে রানাকে কিছু বলে এসে সেও গাড়িতে চড়ে বসলো। মায়ের কবরের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে সুমনা। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট করলো সামিন। সুমনা মাটির নিচে রেখে গেল তার মাকে। খুব দুঃখ হচ্ছে তার, কাউকে বলে বোঝানোর মতো নয় এই দুঃখটা। গ্রাম ছেড়ে অনেকটা পথ চলে এসেছে, কিন্তু এখনো ভালো কোনো রেস্টুরেন্ট চোখে পড়েনি। এবার কিছু খাওয়া প্রয়োজন। সকাল থেকে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়া হয়নি কারো। সামনে হোটেলের মতো কিছু একটা নজরে এলো, সেখানে গিয়ে গাড়ি থামালো। সামিনকে থামতে দেখে পেছনে থাকা রানা সেও এসে গাড়ি থামিয়ে সবাইকে থামিয়ে দিল। সবাই ভেতরের দিকে যাচ্ছেন। সুমনার শরীর বড্ড ক্লান্ত, তাই সে সবার সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছে না। সামিন দু হাতে ভালোভাবে ধরে আস্তে ধীরে হাঁটছে। এখন আর কাঁদছে না সুমনা, চুপটি করে হেঁটে যাচ্ছে। হালকা কিছু খেয়ে দিয়ে পুনরায় চোট লাগলো। সুমনার মুখে একটু শব্দ নেই।
সামিনে কিছু বলে বিরক্ত করতে চাইছে না তাকে। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে মাহমুদুলের নাম্বার দেখতে পেয়ে চট করে রিসিভ করল। গাড়ি গতি কমিয়ে সামনের দিকে নজর ঠিক রেখে ফোনটা কানে ধরতেই অবাস থেকে মাহমুদুল বলে উঠল, আমি দুঃখিত স্যার, এ সময় আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু কোনো উপায় না পেয়েই কলটা করেছি। সামিন গম্ভীর গলায় বলল, আসল কথাটা জানতে চাচ্ছি। আসলে স্যার, এখানে খুব বড় একটা সমস্যা হয়েছে, আর এই সমস্যার সমাধান একমাত্র আপনিই করতে পারবেন। অন্য ছোটোখাটো ব্যাপারগুলো আমি সামলে নিয়েছি, তবে এটা হচ্ছে না স্যার। আসছি। টুট টুট করে কলটা কেটে দিয়ে ফোনটা জোরে শব্দ করে রাখতে ভয় পেয়ে কেঁপে উঠল সুমনা। মুখে বিরক্তির শব্দ করে গাড়ির গতি বাড়ালো। তার মুখে ভয়াবহ অবস্থা দেখে চুপ রইল। মাথা নিচু করে বসে ভাবতে লাগলো, কি এমন হয়েছে যার কারণে এত রাগ হলো। বিকাল প্রায় ঢাকায় প্রবেশ করলো। সুযোগ বুঝে গাড়িটা দাঁড় করিয়ে নামলো সামিন। মাঝ রাস্তায় সামিনকে দাঁড়াতে দেখে একদম তার সামনে এসে ব্রেক কষল রানা। সুমনার কাছে গিয়ে দরজা খুলে বলল, নেমে এসো। সুমনার মুখখানা চুপসে গেল। হয়তো তার অতিরিক্ত রাগ দেখানোর জন্য তাকে এভাবে নামিয়ে দিচ্ছে গাড়ি থেকে। মাথা নোয়ানো অবস্থায় সুমনা বলল, আমি আর করব না এমন। সুমনার হাত ধরে মৃদু স্বরে সামিন বলল, সেজন্য নয়, মাহমুদুল কল করেছিল, অফিসে কিছু একটা হয়েছে, তার জন্য এক্ষুনি আমাকে যেতে হবে। এদিকে শর্টকাট রাস্তা দ্রুত পৌঁছাতে পারবো। তুমি বরং বাবা মায়ের সঙ্গে চলে যাও, আমি তাড়াতাড়ি ফিরবো। হুম। নেমে এলো সুমনা। সাধুদার কাছে বসিয়ে তাদের বলে নিজের গাড়িতে চড়ে বসালো। রানা গাড়ি স্টার্ট করলো। সামিনের পাশ কাটিয়ে চলে গেল। বাসেই পৌঁছে ফ্রেশ হয়ে সবার জর্জরিতে অল্প কিছু খেয়ে ঘুমিয়েছিল খানিকক্ষণ। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেই বেলকনিতে গিয়ে বসে আকাশের পানে চেয়ে নীরবে অশ্রু ছড়াচ্ছে। মাথা ব্যথা করছে খুব, তবুও সেদিকে খেয়াল না করে কেঁদেই যাচ্ছে। সন্ধ্যা বয়ে যাওয়ার আগে সামিন ফিরে এলো। ঘরে প্রবেশ করতেই অবাক হলো। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, আশপাশটা কিছু দেখা যাচ্ছে না। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সুইচ বোর্ড খুঁজে আলো জ্বালিয়ে দিল। পুরো ঘরে চোখ বুলালো, কিন্তু সুমনাকে কোথাও দেখতে পেল না। ওয়াশরুম দেখে বেলকনির দিকে গেল, কারণ আগে একবার ভুল করেছিল, এবার সেই ভুল করা চলবে না। দরজা খুলে ওকে দিতেই পেল কাঙ্ক্ষিত মানুষটাকে। হঠাৎ করে পেছন থেকে গিয়ে ডাকলে ভয় পাবে, তার জন্য গলা খাঁকড়ে দিল। মুহূর্তেই পেছন ফিরে তাকালো সুমনা। চোখের পানি মুছে মৃদু স্বরে বলল, কখন এলে তুমি? এই তো এক্ষুনি এসেছি। ও, ঘর অন্ধকার কেন? চোখে আলো লাগলে ব্যথা করে। ভেতরে এসো। তুমি যাও, আমি একটু পরে আসছি। সারাটা দিন কি গিয়েছে আমার উপর জানো সেটা? কখনো কিছু করতে বললেই তার নানা রকম অজুহাত। যখনই আমি কিছু বলবো তখনই তার উল্টো কথা বলতে হবে। এক দণ্ড অপেক্ষা করল না সুমনার পরবর্তী মন্তব্য শোনার জন্য। ঘরে এসে পকেট থেকে ফোন, ওয়ালেট, গাড়ির চাবি সবকিছু বের করে ড্রেসিং টেবিলের উপর রেখে তোয়ালিটা হাতে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। সুমনা ঘরে এসে সবকিছু গুছিয়ে রাখলো। ওয়ার্ড্রোব থেকে একটা গেঞ্জি বের করে বেসনের উপর রেখে দিল। ভীষণ মাথা যন্ত্রণা করছে। সোফায় বসে মাথা নিচের দিকে ঝুঁকে দোহাতে শক্ত করে চুলগুলো ধরে রেখেছে। সামিন বেরিয়ে ব্যাপারটা লক্ষ্য করল। বেসনের উপর গেঞ্জি দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেল। পায়ের শব্দ পেতে মাথা তুলে চাইল সুমনা। ইতিমধ্যে সামিনের গেঞ্জি পড়া শেষ। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। এক পা এগিয়ে এসে সুমনা বলল, খাবার নিয়ে আসবো এখানে? খিদে পেলে গিয়ে খেয়ে নেব। তখন তো সামান্য একটু খেয়েছো, তাহলে এখনো খিদে পায়নি? না, নিয়ে আসি, খেয়ে বিশ্রাম নাও। আমার দুটো পা আছে তো, যদি আমার কিছু প্রয়োজন হয় তবে আমি নিজেই গিয়ে নিয়ে নিতে পারবো। এইভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো বলো? নিজেকে আয়নায় দেখো, মাত্র একদিনে কি হাল করেছো নিজের। তোমাকে এতবার করে বোঝাচ্ছি, তবু তুমি বুঝতেই চাইছো না। আমি যে কোনো একটা কথা বললেই তুমি বিপরীত কথা বলো। কেন সুমনা? আমি কি খুব অন্যায় কিছু করতে বলি, যার জন্য যেটা করতে চাও না তুমি? আচ্ছা, তোমার যদি তেমন কিছুই মনে হয় তাহলে আমি আজ থেকে কিচ্ছু বলবো না তোমাকে। তোমার যা খুশি তাই করো। পা দুলিয়ে বিছানার এক কোণায় বসেছিল সামিন। সুমনা তার পায়ের কাছে গিয়ে মেঝেতে ধপ করে বসে টলটলে চোখে সামিনের দিকে তাকিয়ে বলল, এটা তো আমার স্বভাবে পরিণত হয়েছে। আমি তো শুধু তোমার সঙ্গে এরকমটা করি। এই যে কয়েকটা বছর পার হলো, আমি তো এমনই করে এসেছি তোমার সঙ্গে। কই, তখন তো এত রেগে যাওনি, তাহলে আজ কেন রেগে যাচ্ছ? সবসময় মানুষের মন মেজাজ একই রকম থাকে না, সেটাও তোমাকে বুঝতে হবে। আর আমি শুধু এই একটা কারণে রেগে যাইনি।
আর করব না এমন। এরপর থেকে তুমি যা বলবে আমি তাই করব। দয়া করে আর রেগে থেকো না প্লিজ। তুমি আমার উপর রেগে থাকবে এই ব্যাপারটা আমি মানতেই পারছি না। এসে খেয়েছো কিছু? হ্যাঁ, খেয়েছি তো। সত্যি? একদম। চলো শুয়ে পড়ো। মেঝেতে শুবো? আমি কি সেটা বলছি? সুমনা মেঝে থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল। সামিন আলো নিভিয়ে দিয়ে এলো, কারণ এই আলোটা খুবই বাজেভাবে যন্ত্রণা দিচ্ছে সুমনাকে। ডিম লাইট জ্বালিয়ে সে সুমনার পাশে শুয়ে তার মাথাটা বাহুর উপর রেখে আলতো হাতে কপালটা টিপে দিতে লাগলো। সামিনের বুকের উপরে হাত রেখে চোখ বন্ধ করলো। খুব আরাম লাগছে এখন, সেই সাথে প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে। রীতিমতো চোখ দুটো জ্বলতে শুরু করলো। অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল সুমনা। সামিন আনমনে ভাবতে লাগলো ফারজানের কথা। ছোটবেলা থেকে এখন পর্যন্ত মায়ের সঙ্গে কোনো খারাপ স্মৃতি নেই আমার। এত বেশি সময় না হলেও যেটুকু সময় মায়ের সঙ্গে কাটিয়েছি সেটুকু সময় মধুর স্মৃতি হয়ে থেকেছে। খুবই ভালো মানের একজন মানুষ ছিলেন তিনি। আসলেই বোধহয় মানুষ। তবে কিছু মানুষের ক্ষেত্রে এমন হয় যে সেই মানুষটা দুনিয়ায় না থাকলে মানুষের মনে ঠিকই থেকে যায়। তেমনি আপনি আমাদের সকলের মনের মধ্যে থেকে যাবেন মা। কখনো আপনাকে ভুলতে পারবো না আমি, আর আমরা কেউই না। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুখ দান করুক। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল। লম্বা শ্বাস ছেড়ে চোখ দূরে বুঝে নিল সাবিন। বছর শেষের দিকে হালকা শীতের আভাস পাওয়া যায়। যদিও গ্রামাঞ্চলে এই সময় ভালোই শীত পড়েছে, তবে ঢাকায় এর ব্যতিক্রম। খুব ভোরে ঘুম থেকে উঠে বেলকনিতে দাঁড়ালেই উপভোগ করা যায় কুয়াশায় ছেয়ে যাওয়া রাজধানীর অপরূপ দৃশ্য। যেমন দেখতে সুন্দর, তেমনই মনটাও ফুরফুরে করে দেয়। হাওয়ায় উড়তে উড়তে সেই কিছু কুয়াশা এসে সুমনা সেই ছোট্ট বাগানটাতে পড়ে। পাতা চুইয়ে চুইয়ে পড়া কুয়াশাটুকু হাত পেতে নেওয়াটাই ভীষণ দারুণ লাগে। আজকাল বেশিরভাগ সময় সুমনার মন খারাপ থাকে। সামান্য কোনো ব্যাপারে রেগে যাওয়া, প্রায় সময় চেঁচিয়ে কথা বলা, হঠাৎ করেই উদ্ভট কোনো খাবার খেতে চাওয়ার বায়না ধরা, সব কিছু যেন দিন দিন বেড়েই চলছে। এতে মাঝে মাঝে সামিন রেগে গেলেও রফিকুল্লাহ কখনোই বিরক্ত হন না। যখন যা খেতে চাই তখনই তাই এনে হাজির করেন সুমনার সামনে। এত কিছু খাবার খাওয়ার পরেও সবসময় শরীরে অসুস্থতা অনুভব করে। নতুন কলেজে ভর্তি হয়েছে, কিন্তু শরীরের মতিগতি খারাপ বলে ঠিকমতো ক্লাস করতে পারে না। যদিও তার জন্য খুব বকা খেতে হয় সামিনের কাছ থেকে, কিন্তু তাতেও তার কোনো হেলদোল নেই। এমন হয়েছে সমস্ত কিছু সুমনার গায়ের চামড়ার উপর দিয়ে চলে যায়। আজও মনটা ভালো নেই। তার উপর গত দুদিন ধরে সামিন বাসায় নেই। আজ ফিরবে কিনা তারও ঠিক নেই। ঘুম ভাঙতেই উঠে গিয়ে বেলকনিতে বসেছে। শরীরটা খুব ক্লান্ত লাগছে। চেয়ারে হেলান দিয়ে বসে চোখ দুটো বন্ধ করলো। কয়েক মুহূর্ত বাদেই কানে আওয়াজ দিল কেউ দরজায় কড়া নাড়ছে। এখান থেকে উঠে যেতে ইচ্ছে করছে না, তবু বাধ্য হয়ে উঠে গেল। দরজা খুলে দিতে সাজেদা চিন্তিত সুরে বললেন, কি রে বাবা, এত সময় লাগলো কেন দরজা খুলতে? শরীর খারাপ লাগছে নাকি? কেমন লাগছে বলতো আমাকে? দিন দিন চেহারার কি অবস্থা হচ্ছে তোর? আমি বুঝতে পারি না মা, যেন জানি না কোথাও বসলে বা শুলে আর উঠতেই ইচ্ছে করে না। তার চেয়েও বড় একটা সমস্যা হলো মাথা তুলে দাঁড়ালেই মনে হয় পুরো পৃথিবীটা ভন ভন করে ঘুরছে। শরীরও খারাপ লাগে, কোনো কাজে মন বসাতে পারি না। সাজেদা দুঃখ প্রকাশ করবার বদলে মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, এগুলো খুবই ভালো লক্ষণ। এবার নিশ্চিত হওয়ার পালা। এদিকে আমার জীবন বাঁচে না আর তুমি ভালো বলছো মা? ভালো কিছু পেতে হলে বহু খারাপের সম্মুখীন হতে হয়, অনেক লড়াই করতে হয়, তারপরেই তো ভালো কিছু পাওয়া যায় বাবা। না গো মা, আমার বোধহয় বড় ধরনের কোনো অসুখ হয়েছে। দেখো তুমি, আমিও বাঁচবো না মায়ের মতো। সাজেদা প্রচন্ড রেগে গেলেন। চোখ দূরে বড় বড় করে উচ্চ স্বরে বললেন, সাত সকালে এসব কি কথা বলছিস? শোন, বয়স কিন্তু আমার কম হয়নি। কিসে কি হয় সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা ঠিক আছে মা, এবার তুমি ঠান্ডা হও। আমি ঠান্ডায় আছি, কিন্তু তোরা বদমাইশরা আমাকে গরম করে দিস। এখন আবার আমার ভাইকেও টানা হচ্ছে এখানে। তোর ভাই তো দুধে ধোয়া তুলসী পাতা। গিয়ে দেখ ঘুম থেকে উঠে কি আকাম করেছে। কি করেছে মা? সেটা নিজের চোখে দেখে আয়। চলো তো যাই। তুই যা, আমার কাজ আছে। তাছাড়া ওকে দেখলেই পিটাতে ইচ্ছা করছে আমার। হ্যাঁ মা, আচ্ছা আমি একাই যাচ্ছি। সাবধানে যাস।
সুমনা ধীর পায়ে হাঁটছে সানিমের ঘরের দিকে। সাধনা রান্নাঘরে এসে ময়নার মায়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে সকালের নাস্তা বানানোর কাজটা শেষ করতে চাইছেন। দরজায় দাঁড়িয়ে ছোট্ট করে টোকা দিয়ে মৃদু স্বরে বলল, সানিম আসবো? না, এসো না। আর সানিমের গলাটা একটু অদ্ভুত এবং অন্য দিনের তুলনায় একদমই আলাদা লাগছে। কি হয়েছে ওর? সুমনা তার জায়গায় দাঁড়িয়ে আবারও জিজ্ঞেস করলো, আসবো না কেন? কি করছিস তুই? কিছু না, তুমি চলে যাও তো, আমার ভালো লাগছে না। আমি কিন্তু ভেতরে ঢুকে যাবো এক্ষুনি। সানিম চুপ রইল। সুমনা আর কিছু না ভেবে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে এসে সুমনা চরমভাবে আশ্চর্য হলো। ঘরের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র। কাছের কিছু জিনিস ভেঙে টুকরো টুকরো হয়ে পড়েছে। আলমারি থেকে সব কাপড় চোপড় নামিয়ে মেঝেতে ফেলে রেখেছে। বিছানার চাদরটা ঠিক নেই, একটা বালিশ পর্যন্ত ঠিক জায়গাতে নেই। মাথা ঝুলিয়ে বিছানায় শুয়ে আছে সানিম। হাত দুটো ঝুলছে। ডান হাত থেকে টুপটা বৃষ্টির ফোঁটার মতো রক্ত পড়ছে। বেশ খানিকটা জায়গা রক্ত ছিটাছিটি অবস্থা হয়ে রয়েছে। সেসব দেখে মাথাটা চক্কর দিয়ে উঠল সুমনার। সামনের দিকে এগোতে চেয়েও বারবার পিছিয়ে আসছে। মাথাটা হালকা ঝাঁকিয়ে দিয়ে এগিয়ে এলো। সানিমের মাথায় হাত দিয়ে উত্তেজিত গলায় বলল, এগুলো কি করেছিস সানিম? কেন এরকম করেছিস? আল্লাহ, কতটা রক্ত বেরিয়েছে! তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলতো, এসব কেউ করে? কেন করলি বল আমায়। ও আমায় ভালোবাসে না ভাবি। ওঠ, উঠে বল সব কিছু। সানিম উঠে বসল। কেঁদে কেঁদে চোখ মুখের অবস্থা ভয়াবহ। সানিমের হাতটা খুব কাছ থেকে দেখল, গভীরভাবে কেটেছে। ক্ষত দেখে বোঝা যাচ্ছে বেচারা কতটা দুঃখে আছে, কিন্তু তাই বলে এই সমস্ত করা মোটেই উচিত হয়নি। সুমনা খুব দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে এসে ক্ষত স্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। চোখের পানি মুছে দিয়ে সুমনা বলল, এবার বল কি হয়েছে। ভাবি, ও আমাকে আর ভালোবাসে না। ও এখন নতুন একজনের সঙ্গে চলাফেরা করে, সব সময় হাসি ঠাট্টা করে। এমন মনে হয় যে ও আমাকে চিনেই না, আমাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। তার জন্যই এইসব করেছিস? হ্যাঁ, কোনো রকম বনিতা ছাড়াই সশব্দে দোগালে দুটো কষে বসিয়ে দিল। আজই প্রথম সানিমের গায়ে হাত তুলল সে। এছাড়া এতদিনে শুধু আদর স্নেহ দিয়েই গিয়েছে। এর আগে যা কিছু করেছে সেসব এড়িয়ে চলেছে, এটা ভেবে যে সানিম ছোট, কিন্তু এখন তো অনেকটাই বড় হয়েছে। তবুও কি এই সমস্ত কারবার মেনে নেওয়া যায়? সুমনা মানতে পারছে না এসব। তার মাথায় যেন রক্ত উঠে গিয়েছে। চোখ বলছে কাঁদবে, তবুও নিজেকে সামলে রাগান্বিত গলায় বলতে শুরু করলো, তোর কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই সবও শেষ তোর? হ্যাঁ, তোকে কতবার আমি বলেছি যে ওই মেয়েটা সুবিধার নয়, তবুও কি তুই আমার একটা কথা শুনেছিস? আজ হাত কেটেছিস, দেখা যাবে কাল গলা কেটে দিবি, তারপর কি হবে? আমরা তোকে হারাবো, এতে কি ওই মেয়ের কিচ্ছু যায় আসে? না, কিচ্ছু হবে না ওর। বোঝার চেষ্টা কর সানিম, এইসব করে নিজের ক্ষতি ছাড়া কিচ্ছু পাবি না তুই। তুই তো নিজে কষ্ট পাচ্ছিস আর আমাদেরকেও কষ্ট দিচ্ছিস। কেন বলতো এমনটা করছিস তুই? তোকে আমি একবার না, দুবার না, তিনবার না, শতবার বুঝিয়েছি। শুধুমাত্র ওই মেয়েটার মন জয় করতেই সেদিন তোর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে তোর পরিবর্তে আমাকে সেই মাসুল দিতে হয়। টানা কটা মাস আমি হসপিটালে বেডে আর বিছানায় পড়েছিলাম, দেখিসনি তুই এগুলো? তবুও আমি একটু শব্দ করিনি, কেন জানিস? আমি ভেবেছিলাম আমার এমন অবস্থা দেখে হয়তো তুই নিজেকে শুধরে নিবি, শুধরে যাবি তুই, তার জন্যই আমি কাউকে কিচ্ছু বলিনি। কিন্তু তুই তো শুধরাবার না। তখন আমি সবার সামনে নিজের দোষ প্রমাণ করেছিলাম, কিন্তু এবার কি করবো আমি? তোর ভাইয়া যদি জানতে পারে সবকিছু, তাহলে তোর কি হাল করবে ভেবে দেখেছিস তুই? এতটাই বড় হয়েছিস যে তোর কাছে আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই। সকল গুরুত্ব, মূল্য সবকিছু ওই মেয়েটার জন্য। শোন সানিম, তুই এটা করে কি তার কাছে নিজেকে প্রমাণ করতে পারবি কিছু? তোর বোঝা উচিত, যে ভালোবাসে সে এমনিতেই ভালোবাসে। ওর মনে যদি তোকে নিয়ে বিন্দুমাত্র ভালোবাসা থাকতো, তাহলে ওর ক্ষমতা হতো না তোকে এতটা দুঃখ দেওয়ার। এখনো সময় আছে, ভেবে চিন্তে দেখ। আসলে তুই যেগুলো করছিস সেগুলো করার কোনো মানেই হয় না। মাথা নিচু করে কাঁদছে সানি। ওর এমন অবস্থা দেখে সুমনারও খুব দুঃখ হচ্ছে, কান্না পাচ্ছে, কিন্তু না, সে এক ফোঁটা চোখের পানিও ফেলবে না। হুড়মুড় করে ঘরে ঢুকিয়ে এলেন রফিকুল্লাহ, হাতে বেতের লাঠি। এসে আর কোনো কথা নেই, সোজা সানিমের পিঠে চালাচ্ছেন। সানিম ব্যথায় চিৎকার করে কাঁদছে। একে তো হাতের ব্যথা, তার উপর পিঠে লাঠি চালাচ্ছে।
সুমনা খুব করে আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে দৌড়ে এলেন সাজেদা। তিনি এসে চোখের সামনে এই দৃশ্য দেখে সুমনাকে দৌড়ে সরিয়ে নিলেন, কেননা এই মুহূর্তে খুব রেগে আছেন রফিকুল্লাহ। হঠাৎ করে সুমনার গায়েও লেগে যেতে পারে। সাজেদা হাত চালানোর চেষ্টা করছে আর চেঁচিয়ে বলছে সুমনা, মা ধরে রেখেছো কেন? আমায় ছেড়ে দাও বলছি। বাবাকে থামাচ্ছ না কেন? বাবা মেরে ফেলবে আমার ভাইকে। ও হাতে খুব ব্যথা পেয়েছে মা, আর ব্যথা দিও না। বাবাকে থামতে বলো। তুই যাস না ওখানে, তোর গায়েও লেগে যাবে। তোর বাবা যা করেছে ঠিকই করেছে, তাকে তার কাজ করতে দে, বাধা দিস না। ও ছোট মানুষ, ওকে মেরে নয়, ঠান্ডা মাথায় বোঝাতে হবে। ছোট, তাহলে এসব করে কার বুদ্ধিতে? মা ছাড়ো তো। সাজেদা হাতটা সরিয়ে ছুটে গিয়ে জাপটে ধরল সানিমকে। সুমনাকে দেখে পেছিয়ে এলেন রফিকুল্লাহ। হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে বললেন, আর কত আগলে রাখবি ওকে? নিজের জীবনটাই তো হারাতে বসেছিলি, তবুও ওর হয়ে এত কথা বলে যাচ্ছিস সুমনা। তোর এই ভালোবাসা পাওয়ার যোগ্য নয় ও। ওর কত বড় সাহস, ও আজও এসব করা শুরু করেছে। সামনে আরও তো কত দিন বাকি আছে। ওর যদি এসবই করার ইচ্ছে থাকে তাহলে ওকে বলে দিস ও যেন আমার বাসা থেকে বেরিয়ে যায়। আমার ওর মতো কুলাঙ্গার ছেলের দরকার নেই। আমি বুঝিয়ে বলবো বাবা, তুমি যাও এখন। রফিকুল্লাহ চলে গেলেন। তার পেছনে পেছনে সাজেদা ঘণ্টাখানিক সময় ধরে সানিমকে বোঝালো। মোটামুটি বসেছে সে, কিন্তু পরবর্তীতে কি করবে তা জানা নেই সুমনার। ধীরে সুস্থে ঘরটা গুছিয়ে দিতে লাগলো, কিন্তু পুরোপুরি কাজটা শেষ করতে পারলো না। শরীর খারাপ লাগছে। ময়নার মাকে ডেকে ঘরটা পরিষ্কার করতে বলে নিজের ঘরে গিয়ে বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিল। 20-25 মিনিটের মতো বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, কিন্তু কেউ আসেনি এখনো। মুহূর্তের মধ্যেই রফিকুল্লাহ বেরিয়ে এলেন অফিসের পোশাক পরে। অন্যদিন তো তিনি সবার সাথে বসে নাস্তা শেষ করে তারপর গিয়ে তৈরি হন অফিসে যাওয়ার জন্য। আজ হঠাৎ ব্যতিক্রম। রফিকুল্লাহ সুমনার পাশ কাটিয়ে সদর দরজার দিকে গেলেন। সাজেদা ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে ইশারা করে রফিকুল্লাহকে আটকাতে বললেন সুমনাকে। দ্রুত সুমনা গিয়ে দরজা খোলা থেকে আটকে বলল, বাবা তুমিও কি ছোট হয়ে গিয়েছো? নাস্তা না সেরে কেন অফিসে যাচ্ছ? আমার তারা আছে রে মা। মিথ্যে কেন বলছো বাবা? খেয়ে নাও না, অল্প কিছু খেয়ে নাও। অফিসে গিয়ে খেয়ে নিব মা। চট করে সুমনা রফিকুল্লাহর হাত ধরে দুঃখে মুখে বলল। চলো না বাবা। মেয়ের কথা অমান্য করে এসে তার চেয়ারে বসলেন। সুমনা প্লেটে নাস্তা দিতে তিনি খেতে শুরু করলেন। পাশেই চুন দাঁড়িয়ে আছেন সাজেদা। রফিকুল্লাহ খুবই তাড়াহুড়া করছেন, তা দেখে সুমনা বলল, বাবা তোমার কাছে খুব চাপের হয়ে গিয়েছে অফিস সামলানো, তাই না? তা তো হবেই মা, এতগুলো বছর ধরে একা হাতে সব দিক সামলে আসছি। এখন তো বয়স বেড়েছে, সমান তালে সব দিক সামলাতে হিমশিম খেয়ে যাই। কিন্তু কি করব, আমার কি সেই কপাল আছে যে এই বয়সে আমার ছেলেরা এসে আমাকে সাহায্য করবে, আমার পাশে দাঁড়াবে? বড়জন তো নিজের কাজ নিয়েই কুল কিনারা পায় না, আর ছোটজন তো দিনকে দিন একটা কুলাঙ্গার তৈরি হচ্ছে। এই মুহূর্তে যদি আমি মরে যাই তাহলে আমার ব্যবসা বাণিজ্য সবই ডুবে যাবে। তুমি চিন্তা করো না বাবা, আমি একটু সুস্থ হই, তারপর থেকে আমি তো থাকবো তোমার পাশে। ইনশাআল্লাহ মা, আগে পড়াশোনা শেষ কর, তারপর না হয় থাকিস। আজকাল তো কলেজেই যাচ্ছিস না, কি হবে বলতো? আমি তো যেতেই চাই বাবা, কিন্তু শরীর চলে না। বিশ্রাম নে, কিছুদিন ঠিক হয়ে যাবে। ঠিক আছে। রফিকুল্লাহ খাওয়া শেষ করে একদণ্ড দেরি করলেন না। সাজেদা বেশ কয়েকবার ডাকলেন সানিমকে, কিন্তু সে এলো না। তার জন্য প্লেটে খাবার নিয়ে সুমনা গেল। প্রথমে খাবে না বললেও পরবর্তীতে খেয়েছে। নিজের হাতে খাইয়ে দিয়েছে সুমনা। পিঠের উপর থেকে গেঞ্জি সরিয়ে দেখল প্রত্যেকটা বাড়ি ফুলে উঠেছে। হাতের প্লেটটা ডাইনিং টেবিলের উপর রেখে সোজা ঘরে এলো। ড্রয়ার খুলে একটা মলম বের করে দৌড়ে এলো সানিমের ঘরে। একটু একটু করে মলম নিয়ে পুরো পিঠে লাগিয়ে দিল। শরীরের সমস্ত ব্যথা সারাতে ওষুধ খাইয়ে দিয়ে সুমনা বলল, চুপচাপ শুয়ে থাক, কান্নাকাটি করিস না, আর পারলে আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করিস, এতে তোরই ভালো হবে। সামনে তোর পুরোটা জীবন পড়ে আছে, এক্ষুনি যদি এইসব করিস তাহলে সামনের দিকে আগাবি কি করে? তুই এখন যা করছিস এসব করার বয়স কিন্তু এখন এটা নয় সানিম। এই যে আজ যা করেছিস এতে বাবা কতটা দুঃখ পেয়েছে জানিস তুই? তোর ভাইয়া বাসায় ফিরে যখন তার আদরের ছোট ভাইয়ের সম্বন্ধে এমন সব কথাবার্তা শুনবে তখন তার মনের অবস্থা কেমন হবে?
এক এক করে যখন আমাদের প্রতিবেশীরা জানতে পারবে, তখন থেকেই দিন রাত এই একটা ব্যাপার নিয়েই সমালোচনা করবে, আমাদের পরিবারের বদনাম রটাবে, আমাদের কাউকে দেখলেই কানাকানি করবে। এগুলো কি ভালো লাগবে তোর? মাথা খাটিয়ে ভেবে দেখ, তুই এগুলো তুই ঠিক করেছিস নাকি ভুল করেছিস, ভাব তুই। সানি মনোযোগ দিয়ে কথাগুলো শুনে কাঁদো কাঁদো গলায় বলল, আমি এবার থেকে নিজেকে শুধরে নিব ভাবি। আজ যা করেছি তা দ্বিতীয়বার আর করব না। তুমি দেখে নিও, আমি সত্যি নিজেকে পরিবর্তন করে নেব। আর কখনো ওই মেয়ের সাথে দেখা বা কথা পর্যন্ত বলবো না। যদিও সে আমার সামনে এসে পড়ে, তাহলে আমি এড়িয়ে যাব। এর আগে অনেকবার বলেছিস এমন কথা, কিন্তু কিচ্ছু বাস্তবায়ন করতে পারিসনি। আশা করি এইবার তুই যা বলেছিস তা সত্যি প্রমাণ করে দিবি। এটাই শেষবার ভাবি, আমাকে আমার দেওয়া কথা রাখতে হবে। বিশ্রাম নে এবার। সুমনা চলে আসতে যাবে তখনই তার হাত দুটো ধরে কৃতজ্ঞতা সুরে সানি বলল, ভাবি, তুমি আমাদের বাসায় বউ হয়ে আসা থেকে শুরু করে আজ পর্যন্ত আমার জন্য যা কিছু করেছো, যদি তোমার জায়গায় আমার আপন আপু থাকতো তবুও মনে হয় না সে এত কিছু করতো আমার জন্য। তুমি আমার জন্য কি কি করেছো তা বলে শেষ করা যাবে না। সত্যি আমার জীবনে তোমার মতো একজন বোনের বড্ড অভাব ছিল, আর সেই অভাবটা তুমি এসে পূরণ করে দিয়েছো। আল্লাহ যেন আমার ভাগের সুখটুকুও তোমাকে দিয়ে দেন। তুমি সবসময় এমনভাবে আগলে রেখো আমায় ভাবি। সানিমের নাক টেনে দিয়ে মুচকি হেসে সুমনা বলল, ভাইকে না আগলে রেখে কি কোনো বোন থাকতে পারে বোকা? তুই তো আমার সোনা ভাই। ভালোভাবে পড়াশোনা কর, তাহলে দেখবি একদিন তোর স্বপ্নের সীমানায় পৌঁছে যাবে খুব সহজেই। আল্লাহর কাছে একটাই চাওয়া, তিনি যেন আমার মাথা মোটা ভাইকে একটু সুবুদ্ধি দেন। আজ ঝগড়া করব না, শুধুমাত্র আজকের জন্য আমি মাথা মোটা স্বীকার করলাম। আচ্ছা থাক, আমি পরে আসবো। হুম। সুমনা সেখান থেকে এসে দেখলো সাজেদা সামনে নাস্তা নিয়ে বসে আছেন। এক সিমটিও মুখে দেননি এখনো। সুমনা নিজ চেয়ারে বসে বলল, এখনো কিচ্ছু মুখে দাওনি মা? আমি ভাবলাম বোধহয় তোমার খাওয়া শেষ। আমার কি মাথা খারাপ নাকি? তোকে রেখে একাই খেয়ে নিব? বেশ কিছুদিন ধরে খাবার খাবার সময় নানা বাহানা করে সবার শেষে খেতে বসিস, কিন্তু আজ কি করবি? আজ কিছু করার নেই, সেজন্যই তো বসে পড়েছি মা। তোর কি সমস্যা বলতো? বুঝি না কিছু, খেতে বসলেই বমি বমি ভাব হয়, কখনো তো সরাসরি চলেই আসে। তোমাদের খাওয়া নষ্ট হবে তাই আমি সবার পরে খেতে বসি। তাই বুঝি? আগে বলিসনি কেন? ভেবেছিলাম হয়তো বদ হজমের কারণে হচ্ছে, কিন্তু এটা তো শেষই হচ্ছে না মা। আস্তে ধীরে ঠিক হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, বেশি বেশি খাবার খেতে হবে, নয়তো এরকমই থেকে যাবে। এত বেশি খাওয়া তো যায় না, সব খাবার থেকে কেমন বাজে গন্ধ আসে। তবুও খেতে হবে বাবা। প্রতি উত্তরে কিছু বলল না সুমনা। একটু খাবার মুখে দিতেই পেটের ভেতর থেকে যেন সব কিছু বেরিয়ে আসতে লাগলো। ধোয়াতে মুখ চেপে ধরে চেয়ার থেকে উঠে সোজা নিজ ঘরে এসে ওয়াশরুমে ঢুকে গেল। পেছন থেকে সাজেদাও এলেন। বমি করে ক্লান্ত হয়ে পড়েছে সুমনা। শক্ত হাতে বাহু ধরে ধীরে সুস্থে বিছানায় কাছে নিয়ে এলেন সাজেদা। বিছানায় বসিয়ে দিয়ে পা দুটো তুলে দিয়ে আলগোছে শুয়ে দিয়ে বললেন, এই সমস্ত খাবার খাওয়া যাবে না এখন। তোর কি খেতে ইচ্ছে করছে বাবা? আমার কাছে কিচ্ছু লুকোবে না কিন্তু। যা খেতে ইচ্ছে করে সেটাই বল, আমি এক্ষুনি রেঁধে দিব। খানিকক্ষণ চুপ থেকে সুমনা বললেন, ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে গরম ভাত খাবো। সাজেদা মুচকি হেসে সুমনার মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে বাবা, আমি নিয়ে আসছি। তুমি আগে খেয়ে নিও মা। এসব নিয়ে তোকে ভাবতে হবে না। কপালে একটা চুমু দিয়ে উঠে গেলেন সাজেদা। কিছু না খেয়েই নানা রকমের শুটকি ভর্তা বানাতে শুরু করলেন। সমস্ত রান্না শেষ করে প্লেটে গরম ভাত আর চারপাশে সব ভর্তাগুলো সাজিয়ে সুমনার সামনে নিয়ে রাখলেন। এ যেন মেঘনা চাইতেই চল। ভীষণ খুশি হলো সুমনা। সামনে এত লোভনীয় খাবার দেখে লোভ সামলাতে পারল না সুমনা। এখন না খেলে মস্ত বড় কিছু হাতছাড়া হয়ে যাবে যেন। দ্রুত খেতে শুরু করলো। সাজেদা পাশে বসে খাওয়াটা দেখে মিটিমিটি হাসছেন। সুমনাকে খাইয়ে সাজেদা বাইরে গিয়েছিলেন। বাসায় ফিরে সুমনার হাতে একটা যন্ত্র দেন, যেটার আগে গোড়া কিছুই বুঝতে পারছে না সে। সাজেদাকে জিজ্ঞেস করাতে তিনি তাড়াহুড়ায় কি বলছেন স্পষ্টভাবে বুঝতে পারেনি সুমনা। ওদিকে সাজেদা বলেছেন দ্রুত ফলাফল জানাতে। কিছুক্ষণ ছাড়া হাতে নিয়ে বসে থাকার পর
প্যাকেটের গায়ে থাকা লেখাগুলো পড়তে শুরু করলো। এবার অনেকটাই পরিষ্কার তার কাছে। ওখানে যেভাবে লেখা ছিল সেভাবেই সব করলো। অতবার কিরে চকচক করছে দুটো লাল দাগ। তড়িঘড়ি করে ড্রয়িং রুমে এসে সাদাদার সামনে কেকটা উঁচিয়ে ধরতেই এককাল হেসে দিলেন তিনি। লম্বা শ্বাস ফেলে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলের আশাই পূরণ করেছেন। সুমনা আহাম্মকের মতো তাকিয়ে আছে সাজেদার দিকে। সেটা লক্ষ্য করে সাজেদা বললেন, ওভাবে তাকিয়ে দেখছিস কি? যা গিয়ে স্বামীনকে সুখবরটা দে। কি খবর? সুখবর, সুখবর। তাকে গিয়ে বল সে বাবা হতে চলেছে, তাহলেই দেখবি কাজ টাজ রেখে ছুটে চলে আসবে। হারিয়ে যাওয়া হুঁশ ফিরিয়ে এলো। সুমনার চোখ দুটো রসগোল্লার ন্যায় হয়ে গিয়েছে। ভীষণ লজ্জা পেল। দৌড়ে সাজেদার সামনে থেকে নিজের ঘরে এসে দরজা আটকে দিয়ে বিছানায় বসল। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, মুখে অদ্ভুত হাসি। এ যেন চাঁদ ছোঁয়ার মতো আনন্দ। ফোনটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত ভাবতে লাগলো কি করে বলবে তাকে যে সে বাবা হতে চলেছে। এভাবে সরাসরি কি বলা যায়? কল রিসিভ করার সঙ্গে সঙ্গে কি বলে দিবে, নাকি কিছুক্ষণ কথা বলে তারপর বলবে? না, কিছু মাথায় আসছে না। ফোনে স্ক্রিনে চোখ বোলালো। কাঙ্ক্ষিত নাম্বারটা বের করে ডায়াল করলো। রিং বাজতেই কানে ধরলো। রিং বেজে থেমে গেল, কিন্তু রিসিভ হলো না। পুনরায় ডায়াল করলো, এবার রিসিভ হলো। সুমনা কিছু বলার আগেই ওপাশে ব্যক্তিটা বলে উঠল, আমি একটু ব্যস্ত আছি, যা বলার তাড়াতাড়ি বলো। সুমনা ছোট্ট মুখখানে চুপসে গেল। মুখ ভার করে উত্তর দিল, ঠিক আছে, রাখছি তাহলে। যে জন্য কল করেছো সেটা তো বলে রাখো। তোমার তো সময় নেই, থাক পরে বলবো। আরে তাড়াতাড়ি বলো, শরীর ঠিক আছে তোমার? ঠিক থাকলেই দেখে কে, আর বেঠিক থাকলেই বা কে দেখে? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তোমার কি সময় আছে আমার দিকে দেখার? মাত্র 2 দিন হলো বাসার বাইরে আছি, এতেই এমন কথা? ঠিক আছে, এবার আর ফিরবো না। তারপর দেখি তোমার অনুভূতি কেমন হয়। আমিও দেখে নিব তুমি কেমন না এসে থাকতে পারো। আচ্ছা দেখে নিও, কিন্তু কি বলতে কল করেছো সেটা বলো। সুমনা চুপটি করে রইল। কিভাবে বলবে তা নিয়েই ভাবনায় শেষ নেই। কয়েক মুহূর্ত অপেক্ষা করলো কল করার কারণটা জানার জন্য, কিন্তু সুমনা এখনো টু শব্দ করছে না। শুধু তার ঘন ঘন শ্বাস নেওয়ার শব্দটা কানে পৌঁছাচ্ছে স্বামীনের। আর অপেক্ষা করা সম্ভব নয়। সামনে পাহাড় সমান কাজ নিয়ে বসে আছে সে। ভালো করে নিঃশ্বাস নেওয়ার মতন সময় তার হাতে নেই। গলা খাঁকড়ে দিয়ে স্বামীন বলল, দেখো সুমনা, যদি কিছু বলার থাকে তবে বলো, নয়তো রাখছি। আমার কাজে ব্যাঘাত ঘটছে। নিশ্চুপ সুমনা কলটা কেটে দিল। ব্যাপারটা নিয়ে স্বামীর মাথার ঘামালো না, কারণ তার কাছে এতটুকু সময় নেই। সুমনা ফোনটা হাতে নিয়ে আবারও চিন্তায় পড়ে গেল। হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো। ফোনের মেসেজ অপশনে গিয়ে একটা মেসেজ লিখে কাঙ্ক্ষিত মানুষটাকে পাঠিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। মুখে টান টান লাজুক হাসি বিরাজ করছে। ফোনে টুকটাক শব্দ করছে প্রায় 15 মিনিট আগে, কিন্তু এখনও সেটা দেখার সময় পায়নি। কোনো এক দরকারি কল আসার কথা, তবে এখনও আসছে না। ল্যাপটপের ওপাশ থেকে ফোনটা হাতে নিল, উদ্দেশ্য সে নিজেই কল করবে। ফোনের স্ক্রিনে চোখ পড়তে চমকে উঠল। চোখ দুটো ভালোভাবে ডোলে পুনরায় তাকালো। এবারও সেই একই মেসেজ চোখে পড়ল। মনের ভুল ভেবে বারবার পড়ছে মেসেজটা। তোমার আমার আমাদের দুজনের মাঝে কেউ একজন আসতে চলেছে, ছোট ছোট হাত পা নিয়ে। কেউ একজন আসতে চাইছে তোমার তর্জনী ধরে হাঁটা শেখার জন্য। কেউ একজন আসতে চাইছে তোমার কাঁধে চড়ে পুরো পৃথিবী চেনার জন্য। খুব শীঘ্রই কেউ একজন আসছে তোমাকে বাবা বলে রাখার জন্য। সমস্ত কাজ ফেলে শুধু মেসেজটাই পড়ে চলেছে। আজ কোনো কাজ নেই, সব কাজ শেষ করে দিয়েছে মেসেজটা। মন বসছে না কাজে, ছুটে যেতে ইচ্ছে করছে তার কাছে, যে কিনা স্বামীনকে বাবা হওয়ার সাথ দিয়েছে। মনটা শতবার পীড়া দিচ্ছে। সুমনাকে একটাবার কল করতে। সুমনা ফোন হাতে অপেক্ষা করছিল, কারণ তার ধারণা ছিল স্বামীন মেসেজটা দেখা মাত্রই কল করবে। কিন্তু স্বামীন তার ধারণা পুরোপুরিভাবে ভুল প্রমাণ করে দিল। সন্ধ্যা হয়ে এলো, তবু কোনো কল আসছে না। ফোন ঘাঁটতে ঘাঁটতেই নজরে এলো ফারজানা আর সুমনার সুন্দর মুহূর্তের একটা ছবি। ছবিটায় হাত বুলিয়ে লম্বা শ্বাস ছেড়ে বলল, আজ 2 মাস হয়ে গেল তোমায় দেখি না মা। আজ 2 মাস হলো আমার ফোনে মা নামে সেভ করা নাম্বারটা থেকে কল আসে না। আমি জানি তুমি আর কখনো ফিরে আসবে না, আমাকে কল করবে না তুমি, তবুও আমি ব্যাকুল হয়ে থাকি। তোমার দেখা পাওয়ার আশায় ব্যাকুল হয়ে থাকি। মা, আজ আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সুখের একটা দিন।
আমার এক বুক দুঃখ হচ্ছে, কারণ তুমি আমার পাশে নেই। খুব নাতি নাতির মুখ দেখতে চেয়েছিলে তুমি, খুব ইচ্ছে ছিল তোমার, তবে পৃথিবীতে আসার আগে কেন তুমি পৃথিবী ছেড়ে চলে গেলে মা? তুমি তো পারতে আর কটা দিন থেকে যেতে। জানো তো মা, আমি কখনো ভাবিনি এত তাড়াতাড়ি তোমায় হারিয়ে ফেলবো। আমি তো ভেবে রেখেছিলাম আমি পড়াশোনা শেষ করে চাকরি করব, তারপর তোমায় অনেক সুখে রাখবো। তুমি তো আমাকে একটা সুযোগও দিলে না মা। স্বামী, সন্তান, নাতি নাতনি তাদের নিয়ে আনন্দে থাকার সময় তুমি একাই মাটির নিচে গিয়ে ঘর বাঁধলে মা। তুমি তো অন্তত আমার সঙ্গে নিতে পারতে, তাই না? তোমার এতই যখন তারা, তাহলে আমায় কেন নিয়ে গেলে না? প্রতিটা মুহূর্তে তোমায় মনে পড়ে, ভীষণ করে মনে পড়ে তোমায়। আমার সবকিছু এলোমেলো হয়ে যায় তোমার কথা মনে পড়লে। আমি পাগল হয়ে যাই মা। সবার মা বেঁচে আছে, তবে আমার মা কেন চলে গেল? আমায় একা করে দিয়ে কেন চলে গেলে তুমি? আমার মা নেই ভাবতে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। তুমি যেখানে আছো ভালো থেকো মা। আমি খুব শীঘ্রই তোমার কাছে আসব। আমি আবারও তোমার কোলে মাথা রেখে আরামের ঘুম দিব। আমি আবারও তোমায় জড়িয়ে ধরে আমার অশান্ত মনটাকে প্রশান্ত করে তুলবো মা। তুমি অপেক্ষা করো আমার জন্য। হাত থেকে ফোনটা বিছানার উপর পড়ে গেল। সুমনা হাউমাউ করে কাঁদছে। তার মনে যে মাকে হারানোর বেদনা জর্জরিত হয়ে আছে। এই বেদনা সবাই বুঝতে পারে না। পৃথিবীতে যার মা বেঁচে নেই, শুধুমাত্র সেই বুঝবে এই বেদনা। মিনিট 5 হলো কেউ একজন ঘরে প্রবেশ করেছে, আর সে সুমনা ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। সুমনা কাঁদছে, আর সে চুপটি করে দেখে যাচ্ছে। সে ইচ্ছে করে বাধা দিচ্ছে না, এগিয়ে গিয়ে বলছেও না যে সুমনা কেঁদো না। মাঝে মাঝে কাঁদতে হয়, খুব করে কাঁদতে হয়। এতে মনটা যেমন হালকা হয়, তেমন দুঃখটাও একটু হলেও কমে যায়। খানিকক্ষণ বাদে থেমে গেল কান্না। বিছানা থেকে উঠে দাঁড়ালো সুমনা। ঘরে একা ভালো লাগছে না, তাই ভেবেছে সে তাদের কাছে গিয়ে বসবে। ফোনটা ড্রেসিং টেবিলের উপর রাখার জন্য পেছনে ফিরে তাকাতেই চমকে উঠল সুমনা। আচমকে এইভাবে কাউকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেল সে। বুকে থুতু দিয়ে ভ্রু কুঁচকে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আবার ভয় দেখাতে গিয়ে মেরে ফেলতে চাও তো, তাই তো? স্বামীর কাছে গিয়ে আলতো হাতে সুমনার মুখখানা ধরে বলল, না রে বাবা, তা কেন হবে? তোমাকে বিরক্ত করতে চাইছিলাম না, তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। কখন এসেছো তুমি? এই তো কিছু মিনিট আগেই। ও, ফ্রেশ হয়ে নাও, আমি চা নিয়ে আসছি। চা খাওয়ার এত তাড়া নেই, মনটা হালকা লাগছে এখন। হুম, মেসেজটা কি ঠিক ছিল? যেহেতু মেসেজটা গিয়েছে তাহলে অবশ্যই সেটা ঠিক ছিল। আমি কতবার মেসেজটা পড়েছি জানো? সারাটা পথ পড়তে পড়তে এসেছি। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো দেখোনি, কারণ তুমি তো খুবই ব্যস্ত মানুষ। এইসব দেখার তো তোমার সময়ই নেই। এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই সুমনা। বুঝেছি, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো। যাবো তো, তারা দিচ্ছ কেন? আগে তো আমার বাচ্চা পরীটাকে আদর করতে দাও। পড়ি? অবশ্যই, ছোট্ট পরীটা তো এখন বড়ই হয়ে যাচ্ছে। পড়ি না এসে জিনও তো আসতে পারে। মাথা ঠিক আছে? কি বলছো চাতা? যা তা হতে যাবে কেন? পড়ি আর জিন ওরা তো ভাই বোন। সে যাই হোক, শুনতে ভালো লাগে না। সুমনার সামনে হাঁটু গাঁধে বসে পেটে হাত বুলিয়ে দিচ্ছে। পুরো পেটে অসংখ্য চুমু খেল, খুব আদর করে দিল। সুমনা লজ্জায় টকবক করছে। মুহূর্তটা অনুভব করছে তারা দুজনেই। এর চেয়ে ভালো মুহূর্ত বোধহয় দ্বিতীয়টা নেই পৃথিবীতে। সব দিক থেকে নিজেকে পরিপূর্ণ রাখছে, কোনো কিছুর কমতি নেই। আল্লাহ সবই দুহাত ভরে দিয়েছেন, এক বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা রাখেননি। আজ তাদের মন প্রাণ আল্লাহর রহমতে সন্তুষ্ট। আজ শুধু তারা শুকরিয়া আদায় করবে। চামিন উঠে দাঁড়িয়ে বলল, চলো ছাদ থেকে ঘুরে আসি। এটা ছাদে যাওয়ার সময় নয়, জার্নি করে এসেছো, এখন কোনো প্রয়োজন নেই ছাদে যাওয়ার। আর কিচ্ছু হবে না, চলো তো। সুমনার হাত ধরে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে গেল। ছাদে এসে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সুমনার মুখটা দেখে বোঝা যাচ্ছে তার মোটেও ভালো লাগছে না এখানে। চামিন বারবার হাত ঘড়িটার দিকে দেখছে। শুধু শুধু দাঁড়িয়ে থাকতে বেশ বিরক্ত লাগছে। রেলিং ছেড়ে দিয়ে বসার জায়গাতে বসে পড়ল। অযথাই আমি টেনে টুনে এখানে কেন নিয়ে এলে বলো তো? একটুও ভালো লাগছে না আমার, আর তুমিও তো টায়ার্ড। তবুও এখানে আসার মানেটা কি? কি প্রয়োজন ছিল বলো? অযথাই আমি টেনে টুনে এখানে কেন নিয়ে এলে বলো তো? একটুও ভালো লাগছে না আমার, আর তুমিও তো টায়ার্ড। তবুও এখানে আসার মানেটা কি? কি প্রয়োজন ছিল বলো? যত সব মাথা খারাপ লোক। কথাটা সামিনের গায়ে লাগলেও তেমন কিছু বলল না। টান টান ভাব নিয়ে বলল, সামিনিয়া স্যার।
কারণ ছাড়া কিচ্ছু করে না, বুঝলে তো? তাহলে দেখি তোমার কারণটা দেখাও তো পণ্ডিত মশাই। সময় হলেই দেখতে পাবেন মহারানী। আচ্ছা, তোমার কারণ জানার আমার কোনো দরকার নেই, তুমি থাকো দাঁড়িয়ে, আমি যাচ্ছি। যেই বলা সেই কাজ। বসা থেকে উঠে হাঁটা দিল। বেচারা শামিন দৌড়ে এসে সুমনার সামনে দু হাঁটুতে ভর করে মুখ উঁচিয়ে হাবাতে হাবাতে বলল, আরে আমাকে রেখেই চলে যাচ্ছ কেন? তোমার কি মানবতা বলতে কিছু নাই? আমি জোর করে নিয়ে এলাম আর এখন কিনা আমাকে ফেলে চলে যাচ্ছ? বাহ! তোমার মতো ফাও সময় নেই আমার। যদি তোমার ইচ্ছে হয় তাহলে সারা রাত থাকতে পারো, আমি গিয়ে সানিমের হাতে খাবার পাঠিয়ে দেব। এত কষ্ট করতে হবে না ম্যাডাম, আপনি বরং আমার সঙ্গে কিছুটা সময় বসুন, তবেই হবে। পারবো না, সামনে থেকে সরে যাও। আমিও সরব না। তাহলে আমি এখানেই শুয়ে পড়বো। মাত্র কয়েক মিনিটের ব্যাপার তো, সুমনা, এমন করছো কেন বলো তো? যা করার তাই করছি আমি। তোমাকে দেখে মনে হচ্ছে আমি খুব অন্যায় কিছু করে ফেলেছি তোমার সঙ্গে। আমি কি এরকম কিছু বলেছি? বলনি, তবে ব্যবহারে বুঝিয়ে দিয়েছো। সুমনা কিছু না বলে চুপচাপ গিয়ে আগের জায়গায় বসে পড়ল। শামিন মনে মনে বেজায় খুশি হয়ে ছোট্ট সুরে বলল, ওর সাথে কাজ হয়েছে রে। শামিনও গিয়ে সুমনের পাশে বসে আকাশের দিকে তাকিয়ে বলল। আকাশে আজ এত কম তারা কেন? খানিকটা বিরক্তির সুরে সুমনে উত্তর দিল, সেটা আমি কি করে জানবো, অদ্ভুত তো। ও তাও ঠিক, তুমি কি করে জানবে? তুমি তো আর চাঁদের বুড়ি নাও। জানোই যখন, তাহলে খামোখা জিজ্ঞেস কেন করো? এতেও আমার দোষ? দোষ গুণে কিছু তো বলিনি। তাহলে কি বললে? বড্ড কথা বাড়াচ্ছ তুমি। ফোনে টুংডাং শব্দে মেসেজ আসতেই পকেট থেকে দ্রুত ফোনটা বের করে দেখল। চট করেই সুমনার হাত ধরে বলল, বুঝতে পারছি তোমার এখানে বসে থাকতে বিরক্ত লাগছে। এবার চলো, নয়তো একটু পর আমার কপালে মহা দুঃখ জুটবে। কপাল ভালো তাই বুঝতে পেরেছো। আস্তে ধীরে নেমে এলো ছাদ থেকে। রাত প্রায় 10টা। নিজেদের ঘরে না গিয়ে সবার সঙ্গে বসে খেয়ে নিল। সাথে ভালো মন্দ অনেক কথাই বলল। ঘরের দরজার সামনে এসে সুমনা চোখ দুটো ধরে নিল। হাঁটু দিয়ে ঠেলে দরজা খুলে ভেতরে প্রবেশ করল। বিছানার কাছে আসতেই চোখের উপর থেকে হাত দুটো সরিয়ে নিল সাবিন। চোখের পাতা মেলে তাকাতে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেল। আদৌ কি এটা ঘর নাকি পুতুলপুরি? পুরো ঘরটা ঘুরে দেখে এটাই অনুভব করলো যে সে ভুলবশত পুতুলের দেশে এসে পড়েছে। এমনটা কোনো জায়গা বাদ নেই সেখানে পুতুল না আছে। মেঝে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় শুধু পুতুল আর পুতুল। বিছানার উপর তো বসার জন্য একটু ফাঁকা নেই। নানা রকমের পুতুল আছে বটে, সেই সঙ্গে লাইটিংটাও মনোমুগ্ধকর। লাইটের আলোয় পরিবেশটা দ্বিগুণ সুন্দর, স্নিগ্ধ, শান্তি এবং মায়াপূর্ণ লাগছে। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের হাসির শব্দে মন মাতিয়ে তুলছে। সুমনা ঘুরে ফিরে সবই পরখ করে দেখছে। আলাদা এক টেবিলের উপর রাখা অসংখ্য আচারের কৌটা। খুব লোভ জেগেছে। একটা কৌটো থেকে আচার বের করে খেতে শুরু করলো। শামিন বুকের উপর হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সুমনার এমন কাণ্ডা দেখে মুচকি হাসছে। চেটে পুটে খেয়ে নিল। হাতে এক তোড়া লাল গোলাপ নিয়ে হাঁটু গেঁধে বসে সুমনার দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, আজ থেকে বহুদিন আগে দুষ্টু বদমেজাজে একটা মেয়েকে হুট করে বউ হিসেবে এনেছিলাম আমার বাড়িতে। তার সঙ্গে আমার মোটেই বনি বলা হতো না। তার ব্যবহার আমার কাছে অত্যন্ত বাজে লেগেছে, কিন্তু তার মুখটায় অদ্ভুত এক মায়া ছিল যা আমাকে তার প্রতি দুর্বল হতে বাধ্য করেছে। প্রথম দিন থেকে শুরু করে আজও পর্যন্ত আমি কখনো চাইনি আমাদের বিচ্ছেদ ঘটুক। আমি সবসময় চেয়েছি আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন আল্লাহ যেন আমাদের আলাদা না করেন। তার সাথে এও চেয়েছি তিনি যেন আমাদের রহমত করেন, এই সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আজ আমরা এই পূর্ণতা পেয়েছি। আজ তুমি আর আমরা পরিপূর্ণ। তুমি আমার সাথে থাকতে না চেয়েও এ পর্যন্ত থেকে গেছো। আশা করি শরীরের রক্তহীন হওয়ার আগেই আগ মুহূর্ত অবধি থেকে যাবে আমার হয়ে, আমার পাশে। তোমার হাত ধরে বৃদ্ধ হতে চাই। তোমার মুখের সেই মায়াবী হাসিটুকু দেখেই যুগ যুগ ধরে বেঁচে থাকতে চাই। তোমার সাথে ভালো থাকতে চাই। দিন শেষে তোমার মুখখানা দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। প্রচণ্ড পরিমাণ ভালোবাসি আমার আদুরি বউ। চোখে চিকচিক করছে পানি, তবুও মুখে টান টান হাসি। এটা খুব বড় পাওয়া। এক জীবনে এর চেয়ে বেশি কিছু হতে পারে না। বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিমাণ সুখ এটাই। বয়স বা যোগ্যতা যাই হোক, দুজন মানুষের মন মানসিকতা যদি এক হয় তবে তাদের থেকে সুখী মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নেই। সবাই সবার প্রিয় মানুষকে আপন করে পাক, কারো বিচ্ছেদ না ঘটুক। শহর জুড়ে নেমে আসুক প্রিয় পাওয়ার সুখ।
সবাই ভালো থাকুক প্রিয়জনের সাথে।